আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এসেছি গাজীপুরের কাপাসিয়া বাঘিয়া গ্রামে শাহনাজ ম্যাডামের এই দেশি মুরগির খামারে। শাহনাজ ম্যাডাম শিক্ষকতার পাশাপাশি এই দেশি মুরগির খামারটি গড়ে তুলেছেন এবং এই দেশি মুরগিগুলো উনি আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে খাবার খাইয়ে, এবং এই মুরগিগুলো যখন অসুস্থ হয় তখন এই ট্রিটমেন্টটা বা পরিচর্যাটা আসলে কিন্তু প্রাকৃতিকভাবেই উনি এটা করে থাকেন। তো আজকে আমরা তার কাছ থেকে জানবো যে নতুন যদি কোনো উদ্যোক্তা যারা কাজ করতেছে বা জব করতেছে তার পাশাপাশি বা বেকার জন্য কোনো উদ্যোক্তা এই দেশি মুরগির খামার শুরু করতে চান, সে আসলে এটা কীভাবে শুরু করতে পারে এই ব্যাপারগুলো আজকে আমি তার কাছ থেকে জানবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ম্যাম, কেমন আছেন আপনি? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনি তো একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং তার পাশাপাশি এই দেশি মুরগি খামারটি গড়ে তুলেছেন। শিক্ষকতার পাশাপাশি আসলে দেশি মুরগি খামারের ইচ্ছা বা শখটা আসলে কীভাবে আসলে আপনার? আসলে এটা আমার স্বপ্ন, ছোটোখাটো একটা স্বপ্ন যে চাকরির পাশাপাশি দেশি মুরগির একটা খামার করব। কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি মা বা আমাদের গ্রামের আশেপাশে আত্মীয় স্বজনরা পালতেছে, কিন্তু এরকম ভালো ফলাফল পাচ্ছে না। বিভিন্ন অসুখ বিসুখের কারণে কিংবা একটু বড় হইতেছে, হওয়ার সাথে সাথে দেখা যায় বিড়ালে কুকুরে বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা থেকে ভালো একটা ফল পাইতেছে না। তো এটা নিয়ে আমার একটা চিন্তা আসলো যে দেখা যাক এটা আবদ্ধভাবে পালন করে প্রাকৃতিকভাবে কিছু হলুদ, আদা, রসুন এগুলো ব্যবহার করে কীভাবে সুস্থভাবে এটার উৎপাদন বাড়ানো যায়, এই জন্য আর কি দেশি মুরগির খামার করা। আচ্ছা, এইটা কতদিন আগে আপনি শুরু করেন? এটা শুরু করছি প্রায় বছর হইতেছে। প্রায় বছর খানেক হবে। কতগুলো মুরগি দিয়ে শুরু করছিলেন? আগে আমি 4টা-5টা করে পালতাম, তো 4টা-5টা থেকে পালার পরে দেখা যায় ওই রকম মানে বাইরে সাইডে দেওয়ার পরে দেখা যায় যে ভালো ফলাফল হয় না। বিভিন্ন জায়গায় ঘুরতেছে, ময়লা আবর্জনা খাইতেছে কিংবা শিয়ালে কুকুরে নষ্ট করতেছে বা অন্যের জমিতে যাইতেছে, এটার জন্য সমস্যা হইতেছে। পরে শুরু করলাম 200 মুরগি দিয়া, 230টা বড় মুরগি, তারপর আবার ছোট বাচ্চা আনলাম 500। আচ্ছা, তো এখন লকডাউনের কারণে বাড়িতে আছি, এই জন্য ছোট বাচ্চা 500 আনলাম আর কি, যদি সুন্দর সময় কাটে এবং আমার আরো অভিজ্ঞতা হয় আর কি এটা নিয়ে, যেটার উৎপাদন কিভাবে বাড়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিভাবে বাড়ানো যায়, দেশি মুরগি সম্পর্কে আরো বেশি করে যেন জানা যায় এর জন্য। বড় মুরগিগুলো কতদিন বয়সে এটা আনছিলেন আপনি? বড় মুরগিগুলো আনছি 3 মাস বয়সে। 3 মাস। এর ছোট যেগুলো আনছেন ছোটগুলো একদম একদিনের। একদিনের বাচ্চা আনছি। জি, ব্রিডিং করছি। প্রথমে যদি আমরা আপনার কাছে জানতে চাই ব্রিডিংটা আসলে কিভাবে করলেন? ব্রিডিংটা করছি এই বিষয়ে আগেও কিছু অভিজ্ঞতা দেখছি বা শুনছি আপনার ভিডিও থেকে। তারপরে দেখা যায় আনার আগে 4 ঘন্টা আগে আমি লাইট দিয়ে রাখছি, লাইটগুলো জ্বালায় একদম, হ্যাঁ ব্রিডিং প্লেসে বর্ডারে লাইট দিয়ে রাখছি। লাইট দেওয়ার কারণে দেখা যায় একটা তাপ উৎপন্ন হয়েছে। তারপর বাচ্চাগুলো আনার সাথে সাথে এখানে দিছি, দেওয়ার পরে লাইসোবিট দিছি প্রথম, তার 2 ঘন্টা পরে পানি দিছি, খাবার দিছি, স্টার্টার ফিড যেটা, হ্যাঁ স্টার্টার ফিড যেটা, এটা দিছি, সাথে কিছু খুদ ছিটাই দিছি, চাউলের খুদ যেটা আমরা খাওয়াই দেশি মুরগির, এটা দিছি। দেওয়ার পরে এইভাবে চলছে কয়েকদিন, কিন্তু এটার তাপ কম না বেশি এটা বুঝছি কিভাবে, যেমন মুরগি যদি দেখি যে লাইটের নিচে যাইতেছে তার মানে তার একটু তাপ দরকার, তাপটা বাড়াই দিতে হবে। এখন যদি দেখি যে লাইট থেকে সরে যাইতেছে তার মানে তাপটা বেশি হয়ে গেছে। কিন্তু আপু, যে আপনার অনেক যারা নতুন উদ্যোক্তা শুরু করেন তাদের একটা সমস্যা হয়, তারা ব্রিডিং করতে গেলে তারা থার্মোমিটার খুঁজে যে আসলে তাপমাত্রাটা আমি কতটুকু মাপবো, কিন্তু আপনার এখান থেকে আইডিয়া পাওয়া গেল যে মুরগি যখন তাপটা লাগবে আসলে এটা তাপমাত্রা দিয়ে মাপা এত না, মুরগির অবস্থাটা দেখে মুরগির পরিবেশটা বোঝা যায় যে সে তাপটা ঠিক আছে কিনা, আর কম দরকার না বেশি দরকার না, কিন্তু অ্যাকুরেট আছে। যদি সে দেখা যায় সুন্দরভাবে ঘুরতেছে, খাইতেছে, তাহলে মনে হয় যে তাপমাত্রাটা ঠিক আছে, থার্মোমিটার দিয়ে মাপার দরকার হয় না। আর যদি দেখতেছি যে না সব একসাথে জড়ো হইতেছে তার মানে তাপ আর দরকার, তাহলে তার আর একটু লাইট দরকার। আর যদি দেখতেছি যে লাইট থেকে দূরে সরে যাইতেছে তার মানে তার তাপটা বেশি হয়ে গেছে, তাহলে আর একটু কমানো দরকার। আর দেখা যায় যদি গরমের দিনে রোদ উঠছে তখন আমি লাইটগুলো সব বন্ধ করে দিচ্ছি। আমার যেখানে প্রচুর রোদ আসে তো দেখা যায় সবগুলো বাচ্চা একদম রোদের মধ্যে যায় বসে রোদ নিতেছে, এটা দেখতে খুব ভালো লাগছে যে রোদটা খুব পছন্দ করছে। এইভাবে আর কি এইভাবে আসলে ব্রিডিংটা করছি। আচ্ছা, তারপরে এই ব্রিডিং এর সময় কোনো ধরনের ভ্যাকসিন দিয়েছেন কিনা? হ্যাঁ, ব্রিডিং এর সময় ভ্যাকসিন দিছি, 5 দিনের দিন একটা ভিসিআরডিবি দিছি। তারপরে গাম্বুরের ভ্যাকসিনটা আমি আনছিলাম 12 দিনের দিন, কিন্তু বাড়িতে আনার পরে দেখলাম যে পানিটার মেয়াদ নেই, ডিস্টিল ওয়াটার যেটা এটা মেয়াদ নাই, পরে এটা ইউজ করি নাই। যেহেতু লকডাউনের কারণে প্রাণী সম্পদ অফিস বন্ধ ছিল, পরে আর যোগাযোগ করতে পারি নাই। তারপরে আবার 21 দিনের দিন ভিসিআরডিবি আরেকটা দিচ্ছি।
আচ্ছা তারপর আবার আরেকটু জানলাম যে দেশি মুরগির গাম বুড়াটা হয় না তেমন একটা, এটা তেমন একটা জরুরি না, পরে এই জন্য আর দেওয়া হয় নাই। আচ্ছা এর মধ্যে কি প্রাকৃতিক কোনো? হ্যাঁ এর মধ্যে আবার প্রাকৃতিক খাবার আমার চলতেছে একদম। হ্যাঁ যেমন কাঁচা হলুদের রসটা আমি সকালে 1 লিটার পানিতে 1 মিলি, এটা খালি পেটে দিতেছি সকালে। এটা কতদিন বয়সে দিয়েছেন? এটা একদম 2-3 দিন থেকে দিলে ভালো হয়। দেওয়া শুরু করছেন? হ্যাঁ। প্রতিদিনই দিতেন কিনা? প্রতিদিন না, সপ্তাহে 1 দিন দিতেছি, তবে 2 দিন দিলে মনে হয় ভালো হবে আরেকটু। এটা কাঁচা হলুদের গুঁড়াটা দিলে আসলে মানে এটা একটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যাতে তার ভিতরে পাকস্থলীতে ভালো থাকে কিংবা কোনো ধরনের বসন্ত টসন্ত না উঠে। আচ্ছা আচ্ছা এই জন্য আর কি। আমরা তো জানি যে বসন্ত খুব হ্যাঁ উপকারী বা কার্যকরী একটা। তারপর কাঁচা হলুদের আমি আরেকটা গুণ ভালো পাইলাম যে টুকরা টুকরি করে, মানে টুকরা টুকরি দেখা যায় একদম রক্তাক্ত করে ফেলছে। হলুদের রসটা দেওয়ার সাথে সাথে 2-3 ঘন্টা পরে একদম কালো হয়ে যায়, যেটা ভালো একটা রেজাল্ট পাইলাম, যে কোনো ওষুধ লাগে না, সেরকম একটা কাজ করে। আচ্ছা এরপর আসলে কোন ব্যবহার করছেন? তারপরে যে ক্যালসিয়াম দরকার, তারপরে দেখা যায় রসুনটা 2 দিন খালি পেটে খাওয়াইছি পানির সাথে মিশা। তো এখন যদি ঠান্ডাটা না লাগে, দেশি মুরগির সমস্যা হচ্ছে ঠান্ডাটা প্রায় লেগে থাকে, এই জন্য খাবারের সাথে মিশায় এই রসুনগুলা খাওয়াইতেছি। এটা কি ক্যালসিয়ামের জন্য? হ্যাঁ ক্যালসিয়ামের জন্য খাওয়াইতেছি, ঠান্ডাটাও যাতে না লাগে। এটা কিভাবে কি পানির সাথে খাওয়ান কিনা? এখন আর পানির সাথে দিতেছি না, এখন খাবারের সাথে দিতেছি। রসুনটা বেটে খাবারের সাথে মিশিয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা এর আদাটা দেন কিনা? আদাটা দেই সপ্তাহে 1 দিন, ঠান্ডার ভাব দিলে আদার সাথে একটু লবণ দিয়ে পানির সাথে মিশাই দিলে তাহলে সবগুলা মুরগি যে খাইলো এটা একটা শিওর হইলাম। আচ্ছা মানে বোঝা যায় হ্যাঁ সবগুলাই খাইলো, যেহেতু পানির সাথে দিলে পানি তো খাবেই, পানির সাথে দিলে সব মুরগি খায় শিওর হওয়া যায়, এই জন্য পানির সাথে মিশাই দেয় আর কি। আচ্ছা প্যারেন্টস আছে কতগুলো? প্যারেন্টস 200 আছে মুরগি, আর মোরগ আছে 30টা। আচ্ছা তার মানে এভারেজে হিসাব করে দিয়ে রাখছে? হ্যাঁ 20 ডিমের জন্য। জি। আচ্ছা আচ্ছা এই বড় মুরগিগুলো আসলে কোনো ধরনের আপনার প্রাকৃতিক ওষুধ বা খাবার দিচ্ছেন কিনা বড় মুরগি? বড় ছোট আমি সবগুলোর একই নিয়ম মেনটেন করতেছি। যেদিন কাঁচা হলুদের রস দিতেছি 2টারই দিতেছি, আর যেদিন আমি হলুদ রসুন খাওয়াইতেছি সবগুলোরে খাওয়াইতে। হলুদ তো এখন খাবার সাথে দিতেছি, রসুনটা খাবারের সাথে। আর যেদিন আদা খাওয়াইতেছি এদিন বড় ছোট 2টারই দিতেছি। আবার ভিটামিন সিটা খাওয়াইতেছি, লেবুটা বাজারে গেলে আমি ভালো মানের লেবুটা নিয়ে আসি, আবার ওই দিক দিয়ে লেবু গাছ লাগাইছি মুরগির জন্য যাতে খাওয়াইতে পারি। তো এই লেবুটা যেদিন দেয় এদিন ওই সবগুলারই দেই। দেখা যায় একটু গরমের ভাবটা বেশি, তাহলে একটু লেবু চিনি একটু লবণ দিয়ে একটু শরবত করে দিই, যাতে ঠান্ডা লাগে ভিতরে। ঠান্ডা থাকে। হ্যাঁ ঠান্ডা ভাবটা যাতে থাকে। এই মানে প্রাকৃতিক খাবারগুলো আপনি যখন দিচ্ছেন তখন ছোট মুরগি এবং বড় মুরগি উভয়কেই দিচ্ছেন? হ্যাঁ মানে না 2টারই দিচ্ছি, যাতে আমার রুটিনটা মেনটেন থাকে, যাতে আমার সমস্যা না হয়, কোনোটা যাতে বাদ না পড়ে, যে সবগুলো যাতে সঠিকভাবে পায়, এই জন্য 2টারই একই দিতেছি। আচ্ছা আপনার এই বড় মুরগিগুলো যে লালন পালন করতেছেন এগুলো তো আসলে ডিমের জন্য লালন পালন করতেছেন। আচ্ছা ডিম পাওয়ার সময় তো আমরা যতটুকু জানি যে দেশি মুরগি ক্যালসিয়ামের অভাব হয়, ভিটামিনের অভাব হয়, এটা আসলে কিভাবে পূরণ করতেছেন? এই যে আবার সপ্তাহে 1 দিন কি 2 দিন দুপুরবেলা পুঁইশাক দিতেছি খাবারের সাথে মিশায়। আবার এই যে আমাদের যে পুঁইশাক দিলে যে ক্যালসিয়ামের অভাবটা থাকে না, তারপরে হচ্ছে যে টুকরা টুকরির ভাবটা একটু কমে ক্যালসিয়ামের অভাবটা না থাকলে, আর টুকরা টুকরির ভাব সবচেয়ে বেশি কমে আয়োডিনযুক্ত লবণ খাওয়াইলে। আয়োডিনযুক্ত লবণ খাওয়ানোর ফলে টুকরা অনেক কমছে, এটা আমি ভালো রেজাল্ট পাইছি। যে আমার যদি 52 দিনের বাচ্চা, একটা বাচ্চারা দেখবেন কোনো লোম উঠানো নাই, কিচ্ছু নাই, সবগুলো একদম না ঠুটকাটি নাই, সবগুলো বাচ্চা একদম সুস্থ আছে। এই লবণটা আসলে খাওয়ানোর নিয়মটা কি? খাওয়ানোর নিয়ম খাবারের সাথে আমি মিশাই দিতেছি। কতটুকু পরিমাণে দেন? খাবারের সাথে মিশা হাতের একটা আন্দাজ আছে যে খাবারগুলোর সাথে নিজেরা তো খাই, এরকম একটা আন্দাজে হাত এইটুকু পরিমাণ দিই। তবে এর একটা হিসাব আছে, আপনার 100 কেজি খাদ্যের সাথে 350 গ্রাম লবণ দিতে হয়, এরকম একটা। হ্যাঁ এরকম দিতেছি। পুঁইশাকটা যে খাওয়াচ্ছেন এটা কি খাবারের সাথে মিক্স করে নাকি? এটা খাবারের সাথে মিশাই দিতেছি পুঁইশাকটা, ছোট ছোট করে দিয়ে। আর টমেটোটা দেখলাম খুব পছন্দ করে, টমেটো ছোট ছোট করে কাইটা খাবারের সাথে দিলে তো একটা এটার সিনারিটা খুব ভালো লাগছে কি, একটা মুরগি দেখা যায় একটা টমেটোর পিস পাইলো, এটা নিয়ে সে দৌড় শুরু, তার পিছন পিছন সবাই দৌড়াইতেছে। টমেটো কি এমনি খাওয়াচ্ছেন নাকি কোনো উপকারিতা আছে? টমেটো একটা ভিটামিন, মানে একটা বাইরের একটা খাবার পাইলো, শুধু একটা এই খাবারে সে আকৃষ্ট না হইলো, যাতে আর একটা নতুন খাবার পায়, একটা ভিটামিনের উৎস হইলো, এই জন্য খাওয়াইতেছি। আর এখানে অ্যাভেলেবল টমেটো পাওয়া যায়। টমেটোগুলো দিচ্ছেন? হ্যাঁ তারপর এবার পাকা কলা, রোজার মধ্যে পাকা কলা খাওয়াইছি, এখানে একটা কলার সরি ছিল আমার লাগানো, তারপর পাকা কলা দিয়ে দেখলাম যে খাই কিনা, একদম শুকলা সহ, তো দেখলাম একটু পরে সাথে কিছুই পাই নাই, সবগুলা খাইছি। এখন আপনার ডিম পাচ্ছেন কতগুলো বললেন? এখন 40 থেকে 50টা পাইতেছি। 40 থেকে 50টা পাচ্ছেন প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা আর খাবার হিসেবে কি খাওয়াচ্ছেন? খাবার হিসেবে যে লেয়ারের খাদ্যটার জন্য, মানে লেয়ারের খাদ্যের যে উপাদানগুলো থাকে, এই যে আমি ভুট্টা ভাঙাই নিছি, ছোটটির জন্য ছোট দানা, বড়টির জন্য বড় দানা, আর হচ্ছে সরিষার খোল, শুটকি মাছের গুঁড়া,
আর হচ্ছে পালিশ, আচ্ছা এগুলা সমপরিমাণ একসাথে মিশায়া সাথে একটু লবণ দিয়া তারপরে এই খাবারটাই দিতেছি। সেই খাবারটা আপনি নিজেই তৈরি করতেছেন? জি, আলাদাভাবে কিনে আনি, বাড়িতেই আমি মিশাই তারপরে দিই। আচ্ছা আচ্ছা, এই আপনি যে আইটেমের খাবারটা খাওয়াচ্ছেন, কোনো উদ্যোক্তা যদি এই পরিমাণে খাবার খাওয়াতে চায়, ধরুন 10 কেজি খাবার একজন বানাবে, সেক্ষেত্রে আসলে কোনটার পরিমাণ আসলে কতটুকু দিবে? 10 কেজি খাবারের সাথে দেখা যায় ভুট্টা ভাঙ্গার পরিমাণটা বেশি থাকবে। আচ্ছা, মানে কত কেজি মতো থাকতে পারে? ভুট্টা ভাঙ্গাটা 6 কেজি থাকবে। আচ্ছা। আর সরিষার খোলটা থাকবে, পালিশটা থাকবে, আর শুটকি মাছের গুঁড়াটা এগুলো কি পরিমাণ মতো দিবে? হ্যাঁ, শুটকি মাছের গুঁড়াটা এটা একটা আইডিয়া করা যাবে খাবারটা নিলে এর মধ্যে কতটুকু লাগবে, আর লবণটাও পরিমাণ মতো দিলেই হয়। আচ্ছা, যে নিজের একটা আইডিয়া আছে যে একটু খাবারের মধ্যে কতটুকু লবণ লাগতে পারে এরকম। আবার অনেক সময় পানির সাথে একটু চিমটি লবণ দিয়ে দেয়, যাতে পানিতে অনেক সময় কিন্তু জীবাণু থাকে, পানির জীবাণুটা যাতে না থাকে। আচ্ছা, এই যে আপনি যে নিজে বানিয়ে খাবারগুলো খাওয়াচ্ছেন বা বাইরে থেকে যদি ফিট কিনে নিয়ে আসছেন, এক্ষেত্রে আসলে সুবিধাটা কি? দুইটা খাবারের মধ্যে তফাৎটা আসলে কোথায়? ফিটে খরচটা পড়ে বেশি, তারপরে হয়তো দেশি মুরগির স্বাদটা যদি না থাকলো এরকম গ্রোথটা বেশি হয়ে যেতে পারে, এই জন্য ফিটটা না দিয়ে আমি এইভাবে খাওয়াইতেছি আর কি। আচ্ছা, এই হিসাবে আপনার খরচটা কম পড়ে আর কি। খরচটা কেমন পড়ে? মানে খাবারের প্রতি বস্তাতে 200-300 টাকা কম পড়ে। আচ্ছা, প্রতি বস্তায় 200-300 টাকা কম পড়ে ফিটের থেকে আপনি বানানো? হ্যাঁ, বানানো খাবারে। আচ্ছা আচ্ছা, তাছাড়া এটা আমার মনে হয় যে গুণগত মানটা একটু ভালো হবে। আচ্ছা, এই ডিমগুলো যে পাচ্ছেন দেশি মুরগি থেকে, এই ডিমগুলো কি আপনি বিক্রি করতেছেন নাকি এখান থেকে আবার বাচ্চা ফোটানো? এখন আমি বাচ্চা ফুটে বাচ্চা নিজেও পালবো, আবার বাচ্চা বিক্রি করব। আচ্ছা, মানে ডিম বিক্রি করার ইচ্ছা নাই? ডিম বিক্রি করার ইচ্ছা নাই। আচ্ছা, আর ম্যাম আপনার এই শেডটা আসলে কতটুকু আছে? আমার সেটটা 1100 স্কয়ার ফিট। 1100 স্কয়ার ফিট। সেটার নিচে আসলে কি দিছেন? সেটের নিচে তো মাটি দিয়ে উঁচু করছি প্রথম ফ্লোরটা, এখানে 5 ট্রাক মাটি নিছি, তারপরে আবার ইট দিছি, ইটের উপরে আবার ফ্লোর করছি। আচ্ছা, ইটের উপরে আবার ঢালাই দিছি আর কি। তারপরে ঢালাইটা খুব ভারী দেই না, যাতে খুব ঠান্ডা না হয়। আচ্ছা আচ্ছা, আর ঢালাইটা পাতলা দেওয়া হয়েছে, আর ইটগুলা একদম করে পুরোটা ইট দেওয়া হয়েছে যাতে ঠান্ডাটা কম হয়। আচ্ছা, মানে মুরগি যাতে অধিক গরম না লাগে এর জন্য। এই জন্য আচ্ছা, নিচে আসলে আপনি ফ্লোরে কি দিছেন মুরগিগুলোকে লালন পালন করার জন্য? তুষ ব্যবহার করছি। তুষ? হ্যাঁ। আচ্ছা, এটা কতটুকু পরিমাণে দিছেন? তুষটা শীতের সময় 4 ইঞ্চি দিতে হয়, গরমের সময় 2 ইঞ্চি দিতে হয়। আচ্ছা। তো সেই হিসেবে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন ম্যাম আসলে এই দেশি মুরগিগুলো আপনি যে লালন পালন করতেছেন, বা খাবার, চিকিৎসা, ওষুধ সব কিছু মিলে আসলে আপনার এখান থেকে কত টাকার মতো খরচ হচ্ছে? খাবার ওষুধে 15-16 হাজার টাকার মতো খরচ হইতেছে প্রতি মাসে। আচ্ছা, এটা দেখাশোনা তো আপনি নিজেই করেন? জি, আমি নিজেই করতেছি, এখনো লোক রাখি নাই। আচ্ছা, যখন দরকার পড়বো, স্কুল খোলা হয়ে যাবে, তখন তো লোক রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই মুরগির ডিম বিক্রি করে আপনি তো বললেন যে ডিম বিক্রি করবেন, আপনি বাচ্চা বিক্রি করবেন। জি। তো এই বাচ্চা বিক্রি করে বা যত খরচ আছে সব খরচগুলোকে আসলে উসুল করা সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। হ্যাঁ, এটা আয় করা সম্ভব এবং ভালোই সম্ভব। দেশি মুরগির একটা প্রচুর সম্ভাবনা বাংলাদেশে। আচ্ছা, যে দেশি মুরগিটা আসলে ওইভাবে ছাইরা দেয় পালার কারণে দেখা যায় ওইরকম হইতেছে না। সবাই একটা আশা নিয়ে করতেছে, কিন্তু মুরগিগুলো বাঁচাইতে পারতেছে না, কিংবা টিকতেছে না, বড় হইতেছে বা খাইতে পারতেছে না, বিভিন্ন শিয়ালে জীবজন্তু নিয়ে যাচ্ছে। তো এই হিসাবে এখানে একটা সম্ভাবনা আছে যে অনেক লাভবান হওয়া যাবে, ভালোই সম্ভাবনা আছে। কেমন আশা করতেছেন? আশা তো করা যায় 500 বাচ্চা থেকে যদি সঠিক পরিচর্যা হয় এবং খুব পরিশ্রম, আসলে এটা একটা পরিশ্রম করতে হবে। ব্রোডিং এর সময় তো ভালোই পরিশ্রম করতে হবে। আর এটাকে এটাকে হেয়ালিভাবে ফেলে রাখা যাবে না। শুধু খাবার দিলাম, পানি দিলাম, এইটুকুই না, একটু পর দেখতে হবে যে এটা আসলে কি। নিজের সন্তান যেরকম মানুষ পালে ওইরকম ভাবে একটু টেক কেয়ার করতে হবে। তো দেখার পরে দেখা যায় যে একটা 500 বাচ্চা থেকে দেখা যায় লাখ টাকা আসতে পারে যদি ভালোভাবে পরিচর্যা করে, মন দিয়ে করে। যে পড়াশোনা তো সবাই করে, সবার রুল তো আর এক হয় না, সবাই তো আর ফার্স্ট হয় না। টিচারই তো সবাই করে, সবাই তো বেস্ট টিচার হয় না। তো এইভাবে যদি পালনের সময় যদি ভালো কেয়ার করে, তাহলে এখান থেকে আসলে ভালো ফল পাওয়া যায়। এটা কেয়ারের উপর নির্ভর করবে, যার আমার নিজের গুরুত্বের উপর নির্ভর করবে। আমার বাচ্চাগুলোকে বা আমার মুরগিগুলোকে আমি কতটুকু পরিমাণে ভালোবাসছি, কতটুকু যত্ন নিতে পারছি। আচ্ছা ম্যাম, নতুন যদি কোনো উদ্যোক্তা, স্পেশালি নারী উদ্যোক্তা যদি এই দেশি মুরগি খামার শুরু করতে চান, তাহলে আসলে এটা শুরু করা উচিত? আসলে আমাদের নারী যারা আছে কিংবা যারা তরুণ বেকার যুবক আছে, সবাই চাকরির পিছনে দৌড়াইতেছে, যায় যে নিজে থেকে নিজ উদ্যোগে। আর এখান তো টাকাটা খুব বেশি খাটাইতে হয় তা না। আমি হয়তো 1100 মুরগি পালবার জন্য এই জন্য ঘরটা বড় করে করছি 1100 স্কয়ার ফিটে। তো 100 মুরগি পালা যায়, কিংবা 50টা দিয়ে শুরু করা যায়, কিংবা 200 মুরগি দিয়ে শুরু করা যায়। ঘরটা ছোট করে করা যায়, যার সামর্থ্য অনুযায়ী করা যায়। তো এইভাবে করলে দেখা যায় যে বেকারত্ব থাকবেই না বাংলাদেশে।
এইখান থেকে কিন্তু মাংসের ঘাটতিটা পূরণ হ্যাঁ, ঘাটতি পূরণ হবে। আর এখন তো দেখেন দেশি মুরগির ডিম আপনি টাকা হলে খুঁজে পাবেন না খাওয়ার জন্য, যাদের দেখা যায় অ্যালার্জি সমস্যা আছে হাঁসের ডিমটা খাইতে পারে না, কিংবা দেখা যায় যে লেয়ার মুরগির ডিমটা তো ওইরকম পুষ্টিমানটা পাওয়া যায় না। তো দেশি মুরগির ডিমটাতে যে পুষ্টিটা পাওয়া যায় এটাতে অন্য ডিমে পাওয়া যায় না। এই জন্য নতুনরা যদি এটা করে তাহলে দেখা যায় এই এলাকাতে একটা চাহিদাটা পূরণ হলো, সে নিজেও স্বাবলম্বী হইলো। অর্থনৈতিক অনেকে যদি মনে করতে যে ডিম বিক্রি করবো এটাও করতে পারে, সে নিজেও খাইতে পারে বিক্রিও করতে পারে, তাহলে যা বেকারত্ব থাকবে না, স্বচ্ছলতা আসবে সংসারে। আমার আরেকটা ক্ষুদ্র প্রচেষ্টা আছে, একটা গবেষণা বলা যাবে না, যে মানে গবেষণা করার মতো যোগ্যতা আমার হয় নাই, কিংবা ওইরকম অর্থ আমার নেই, মানে ব্রোডিংটা নিয়ে যাতে একদম বিদ্যুৎ ছাড়া, বিদ্যুতের তাপ ছাড়া ব্রোডিং কিভাবে করা যায় এটা নিয়ে একটু চেষ্টা করব। মানে পরবর্তীতে এটা যদি সাকসেসফুল হয় তাহলে এটা আপলোড দিব। আমরাও চাই যে উনি যেটা চেষ্টা করতেছেন বা যেটা আসলে উনি লাইট ছাড়া দেশি মুরগিগুলোকে ব্রিডিং করার জন্য চেষ্টা করতেছেন, এটা উনি সফল হোক। আমরা যদি এরকম যদি সত্যি উনি সফল হন তাহলে আমি আমার বন্ধুদেরকে এটা অবশ্যই দেখাবো।